আলাইকুম। আমি গতকাল একটা আলোচনায় আপনাদেরকে বলেছিলাম, যে আলোচনায় ওই যে আওয়ামী লীগ বিরোধী শিবিরের প্রচারণার জায়গা থেকে বলা হয়েছিল এবং সেটা থেকে আমরা পিক করেছিলাম যে 26শে মার্চ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসস্থান ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে যেতে পারেন। এবং এটাও বলেছিলাম যে স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একশোতায় বাধা। সে আলোচনায় আমি আপনাদেরকে বলেছি যে যতই বাধা দেওয়া হবে, যত রকম বাধা, এবং গত 2 বছর ধরে যত রকম বাধা দেওয়া হচ্ছে, কোনো না কোনো ভাবে একজন দুইজন হাজারো লক্ষ জনের প্রতিনিধি হিসেবে 32 নম্বরে তারা শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে। এতে কোনো কোনো যে ছেদ পড়ছে তা কিন্তু না, কেউ না কেউ কোনো না কোনো ভাবে 32 নম্বরের দিকে যাচ্ছে। কোন রূপে একজন রিক্সাওয়ালা, সেই রূপ এই পেশার রূপ, একজন সাধারণ গৃহিণী, একজন শিক্ষক, একজন ছাত্র, কেউ না কেউ 32 নম্বর মুখী হচ্ছে সেই দিবসগুলোয় ধরে, এবং এই কণ্ঠগুলো লাখো মানুষের প্রতিনিধিত্ব করে। আপনি চিন্তা করতে পারেন, 200-250 কিলোমিটার রাস্তা চালিয়ে সে এসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখতে, এবং সে এসে বাধার মুখে পড়ছে, বাড়ি 32 নম্বর পর্যন্ত যেতে পারবে না। সেখানে পুলিশ বলছে যে এখানে যাওয়া যাবে না, সরকারের নিষেধ আছে, আপনি পার্কে যেতে পারেন কিন্তু 32 নম্বরে যেতে পারবেন না। সাংঘাতিক সিকিউরিটি না? প্রতিষ্ঠানের সামনের রাস্তা দিয়ে আমি এর মধ্যে গিয়েছি, রিক্সায় করে প্রয়োজনে যাওয়া আসার পথে গিয়েছি, সেরকম কোনো বাধার মুখে পড়িনি। রাস্তার সামনে দিয়ে যাওয়া আসা, বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করা যায়। এক ঝলক দেখলে করে যায় ঘা লাগে, ঠিক ভালোভাবে দেখতে ইচ্ছা করে না। সেদিনও দেখলাম এক উশৃঙ্খল ছেলে সেখানে তার প্রাকৃতিক কার্য সারার জন্য দাঁড়াচ্ছে। একজন টানতেছে, বললো যে তুই যাইস না, এখানে প্রস্রাব করিস না। আরেকজন বললো না একটু করে যাই। এরকম নানান রকম দৃশ্য ওখানে দেখতে হয়, তাই আমরা খুব একটা চোখ ফিরাই না। কিন্তু এই 32 নম্বর 7ই মার্চে যেমন হয়েছে, আওয়ামী লীগের লোকজন ফুল দিতে গিয়ে দিতে পারেনি। আচ্ছা, নয়, সেটা আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল। কিন্তু এখন এই যে ছেলে 2 চাকার উপর দিয়ে 200-250 মাইল পার হয়ে চলে এসছে, এইরকম শ্রদ্ধা, সম্মান, আবেগ, ভালোবাসা, এগুলো কি ঠেকানো যাবে কোনোদিন? এগুলো ঠেকানোর কোনো উপায় আছে এই পৃথিবীতে? কিছু কিছু মানুষ আছে তারা প্রাণ দিয়ে দিবে এইসব শুধু সামান্য এই আবেগের জন্য। এটাই পৃথিবীর নিয়ম, এগুলো ঠেকানো যায় না। এবং এইটাই নির্দেশ করে যে বাংলাদেশ থেকে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শেখ মুজিবুর রহমান থাকবে। এবার আসেন সেই আওয়ামী লীগ বিরোধী শিবিরের একটা বয়ান। আমার দেশ পত্রিকা, আপনাদের সবসময় বলি, আমার ভালো লাগে যে তারা স্পষ্ট কথা বলে, কিন্তু তাদের এইসব নিউজের মধ্যে দিয়ে না কিছু খবর চলে আসে। আমি যা দেখতে পাচ্ছি, ডক্টর ইউনূস সরকার এবং তারেক রহমান সরকারে আওয়ামী লীগের খবরাখবর পাওয়ার জন্য আমার দেশ পত্রিকা সবচেয়ে অথেন্টিক জায়গা। তারা আওয়ামী লীগ বিরোধী, বাট আওয়ামী লীগের খবর আপনি এখানে কোনো না কোনো ভাবে খুঁজে পেয়ে যাবেন। স্বাধীনতা দিবস ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এটা না লিখলে আবার তাদের পাঠকরা পড়বে না, এটা তাদের শুরু করতে হয়। আপনারা আমার দেশকে দোষ দিয়েন না, পাঠক বাঁচায় রাখতে হবে। তো দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দলটির নেতাকর্মীরা শেখ হাসিনা ঐক্য পরিষদ নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে বৃহস্পতিবার 25 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে। এছাড়া সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর ঘোষণা দিয়েছে তারা। ঘোষিত এসব কর্মসূচির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন উত্তেজনা। এই জায়গাটাও মনে লিখতে হয় বলে লিখেছে। রাজনৈতিক অঙ্গনে কি উত্তেজনা হবে? পুলিশ আছে, বিএনপি সহ বিএনপি যদি মনে করে হ্যাঁ তো হ্যাঁ, বিএনপি যদি মনে করে না তো না। পুরো বিষয়টি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এখানে আবার ওই অতি উৎসাহী পুলিশ ভাইদেরও কিছু কিছু নিশ্চয়ই দেখা যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার পরিকল্পনা করেছে শেখ হাসিনা ঐক্য পরিষদ। একই দিনে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আড়ালে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব জানান দেওয়ার একটি নীল নকশা তৈরি করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক শাহরিয়ার সুমন। কিসের আহ্বায়ক? কোথাকার আহ্বায়ক? মানে লিখেছে মন গড়া, টেবিলে বসে লিখতে হয় তো। তার সঙ্গে এই তৎপরতায় যুক্ত রয়েছেন হানিফ খান, সাইফুল আলম বাবুল ও ফরিদা ইলিয়াস। আচ্ছা, 2-3 জন, জানি না এগুলো তাদেরকে আবার কোনো কারণে ফাঁসিয়ে দেওয়ার কারণে কিনা। সূত্র জানায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে ইন্ধন যোগাতে প্রায় 20 থেকে 25 জন সাংবাদিক ও তথাকথিত বুদ্ধিজীবীর একটি তালিকা গোয়েন্দাদের হাতে এসছে।
অভিযোগ রয়েছে এই সাংবাদিকরা পর্দার আড়ালে থেকে সংগঠনকে পুনর্গঠন ও জনমত তৈরিতে কাজ করছেন। এর আগে ঈদের ছুটির সুযোগ নিয়ে রাজধানীর শাহবাগ এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ করেছেন ছাত্রলীগের কয়েকজন নেতা। বলতে লজ্জা পাচ্ছে যে মিছিলটা রাজু ভাস্কর্য হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে, ওটার আবার টাইনার শাহবাগ এলাকায় নিয়ে আসছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কেউ মিছিল করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সূত্র জানায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ইতিমধ্যে নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। মানে বুঝেন, পুলিশরে আরো অনধিকাল আওয়ামী লীগ খুঁজতে লাগানো হবে, সোর্স বাটপার ধরা দূরের থাকে, জনগণের কাছাকাছি দূরে রাখা। মানে এই যে এই বুদ্ধিজীবীরা এরা হচ্ছে এই চক্করটা পাকাচ্ছে যে ইউনূস আমলে যা হয়েছে, দেশের সামাজিক শৃঙ্খলা যেদিকে ইচ্ছে এদিকে যাক, চোর বাটপারের দেশ ভেরা যাক, পুলিশে খালি লাগাবো আওয়ামী লীগ খুঁজতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি নিয়ে রীতিমতো পরিসর প্রচারণা চালানো হচ্ছে। আচ্ছা, মাঠ পর্যায়ে অফিস খোলার গোপন মহড়া, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে পরিত্যক্ত বা সিলগালা হওয়া দলীয় কার্যালয় পুনরায় খোলার একটি নীরব চেষ্টা চলছে। এ পর্যায়ে দেশব্যাপী অন্তত 45টি স্থানে আওয়ামী লীগ কর্মীরা কার্যালয় খুলে নিজেদের উপস্থিতি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা, এখন পর্যন্ত 45তে খোলা আছে। এর আগে রমজান মাসের প্রথম দিকে রাজধানীর ধানমন্ডি 3 এলাকায় মিছিল করে। আবেগ ও মিডিয়া টাইলের কৌশল, নানান কিছু এখানে গল্প ফাঁদা হয়েছে, দীর্ঘ গল্প। দেশ জুড়ে নিরাপত্তা জোরদার, আওয়ামী লীগ এতই এসছে যে দেশ জুড়ে একেবারে নিরাপত্তা জোরদার করতে হচ্ছে। সবকিছুর পরে বলবো কি, এই যে এত রণসজ্জা দিয়ে চাইলেই কি আওয়ামী লীগকে বন্ধ করে রাখা যাবে? যখন এই দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস নামের আদম ব্যাপারী ক্ষমতায় আসলো, আমাদের বাংলাদেশের বহু লোক দেখলাম চিৎকার চেঁচামেচি করলো, ওরে বাপরে বাপ, পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষিত ব্যক্তি এখন আমরা পাওয়ারে পাইছি, দেখছো। তারপরে দেখলাম এই আন্ডার মেট্রিক নাকি মেট্রিক পাস সরোয়ার ফারুকের যখন আনলো, তখন আর মুখে কথা নেই। আমরা যখন বললাম ওর সার্টিফিকেট দেখাও, আর দেখাইতে পারে না। ওই যে ভার্সিটির মাল, এখন এই যে ভার্সিটির মাল, ওই যে কি মুফতি আমির হারামজাদা নিজেকে দাবি করছে সে বিরাট বড় শিক্ষিত, তাহলে তারা তো সেই আন্ডার মেট্রিক বা মেট্রিক পাস উপদেষ্টাও তারা রাখছিল, নিয়োগ দিয়েছিল, আমরা শুনেছি। তো সেই গীতর ফারাকি তো যে ফেসবুকে লিখলো আমি উপদেষ্টা হইতে চাই, হয়ে গেল। জানি না আমরাও হইতে পারবো। আমিও মোটামুটি সরকার পরিবর্তন যেদিন হবে পরের দিনই বলবো আমিও স্বপ্নে দেখেছি উপদেষ্টা হয়ে গেছি, দেখা যাক কি হয়, যা থাকে কপালে, আল্লাহ কপালে কি রাখছে। আমিও বলবো যে জামালপুরে গিয়ে খাজা বাবা জামালের মাজারে গিয়েছিলাম, আমি স্বপ্ন দেখেছি আমি উপদেষ্টা হয়ে গেছি, তারপরে দেখি কি হয়, যাই সেটা অন্য বিষয়। তো ওই রকম ফেসবুকে পোস্ট দেওয়া, সারা জীবন আওয়ামী লীগের দালালি করেছে। একর বউ সদালে বউ জামাই মিলে আওয়ামী লীগের পা চাটতে আওয়ামী লীগের নেতার পা দুষ্ট লোকের তো অন্য কিছু বলে অন্য কিছু চাটছে, যাই সেটা অন্য বিষয়। আওয়ামী লীগের পা চাটতে আওয়ামী লীগের নেতাদের পা চাটতে ক্ষমতায় গেছে, সুযোগ সুবিধা নিয়েছে, সবকিছু নিয়েছে, আর এখন সে আওয়ামী লীগের বিরুদ্ধে লেগেছে। 2008-এর নির্বাচন স্বচ্ছ নির্বাচনের একটা, যে যতই চাপা মারুক বাংলাদেশে, যে যত চাপা মারুক, আপনি আওয়ামী লীগের শত সমালোচনা করেন, তাদের শত ভুল থাকতে পারে নির্বাচনে। 2008 সালের নির্বাচন অন্যান্য যে কোনো নির্বাচনের চাইতে শতভাগ স্বচ্ছ ছিল, আর এই নির্বাচনের সাথে তো তুলনায় চলে না। লম্বা লম্বা কথা বলে এই গিদর ফারুকি অ্যারেস্ট হবে, যদি পালায় না যায়, পালায় তো যাবে, কনফার্ম থাকেন, সে তো পালাবেই। যদি কোনো কারণে ধরা পড়ে, জাস্ট খবরের শিরোনামটা পাল্টে যাবে যে গিদর ফারুকি তিশার ভাতার গ্রেপ্তার, 2024-এর ষড়যন্ত্রকারী, ডিপ স্টেটের টাকা খেয়েছিল, এরকম শিরোনাম হবে। আমার কাছে হিসাব মিলে গেল। আমি কিন্তু অঙ্কে খুবই খারাপ ছিলাম, সত্যি কথা। আমি অঙ্ক মুখস্থ করে পরীক্ষা দিতাম, এত দুর্বল ছিলাম, ঠিক আছে। অঙ্ক মুখস্থ করতে তো বুঝতাম না, তা আমার কাছে অঙ্কটা সহজ। আর আপনারা এত মেধাবী মানুষ হয়ে বুঝতে পারতেছেন না কেন বুঝলাম না। আপনার তারপরে আমাদের এই তালিবর্ষ ও তারপরে হয়কারে হেড হয়কারটা, সেই মেধাবীদের আপনারা চাচা, তারপরেও যদি আপনারা না বুঝেন, তাহলে আমার মতো একটা দুর্বল লোককে দিয়ে বলাইতেছেন। শুনে সহজ হিসাব, কারণ দেশটা এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে, এটা বাংলাদেশ নাই। পূর্ব বাংলাদেশ, পূর্ব বঙ্গও নাই, পূর্ব পাকিস্তান হয়ে গেছে। পূর্ব পাকিস্তানে পাকিস্তান দিবস পালন হবে না, কি আপনি মুক্তিযুদ্ধ দিবস পালন করবেন, বিজয় দিবস পালন করবেন 16 ডিসেম্বরের, 26শে মার্চের স্বাধীনতা দিবস পালন করবেন? তো এরকম একটা পূর্ব পাকিস্তানে তো আপনি পাকিস্তান দিবস পালন করবেন, সেখানে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইবে। পৃথিবীতে পাকিস্তান জাতীয় সঙ্গীত নিয়ে একটা তথ্য দেই, সেটা যখন আমি জানলাম, আমি হাসতে হাসতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত গাইবে, এতে পাকিস্তানিদেরও সমস্যা, বাংলাদেশের বাঙ্গুদেরও সমস্যা। কিন্তু পাকিস্তানের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে ফার্সি ভাষায়। পৃথিবীতে এরকম কোনোদিন হয়েছে কিনা আমরা জানি নাই।
পৃথিবীর এমন কোন দেশ আছে যেই দেশে যে ভাষা না, সেই দেশের ভাষায় জাতীয় সঙ্গীত গাইতে হয়? পৃথিবীতে একটা মাত্র দেশ, সেটা হলো পাকিস্তান, যেখানে তাদের জাতীয় সঙ্গীত যেই ভাষায় গাওয়া হয় সেই ভাষায় সেখানে কেউ কথা বলে না। তাহলে ওই ভাষা বুঝে কেমনে? এই হলো পাকিস্তান। নইলে কি আর বলে যে আমেরিকা যদি তাদের হামলা করে, তারা দিল্লিতে হামলা করবে, মুম্বাই হামলা করবে, করে দেখুক না, সেটা ফাটায় ফেলবে, সেটা ভেঙে ফেলবে। ভাই আবার মাইন্ড করেন না, আমাদের আমাদের জামালপুর অঞ্চলে সেটা মানে প্যাট, এটা আবার ভিন্ন লোক ভিন্ন ভাবে নেন। আমি কিন্তু ওই যে আমার আরেক ভাবির পোলা যেটা যেটা বেহেস্তে চলে গেছে হুরের কাছে, ওইটা আমি বলি নাই। ও যেটা বলে তালিবর্ষ অন্তস্থকেরা, ওইটা ভাই আমাদের দেশে, আমাদের জামালপুর সেটা মানে প্যাট। আমি বলছি প্যাট ভেঙে ফেলবে, এটা বলছি যে সেটা মানে প্যাট। ভারত হচ্ছে পাকিস্তানিদের বুদ্ধি তো এরকম। তো ওই পাকিস্তানি যাদের বুদ্ধি হলো, বুদ্ধি কোথায় থাকে আমরা কেউ জানি না, সেই বুদ্ধেলদের, সেই গবেটদের, সেই নির্বোধ মূর্খদের, সেলা চামুন্ডদের বুদ্ধি আর কত হবে? মানে তার থাকে বাংলাদেশে, ভাত খায় বাংলাদেশে, জন্মিছে বাংলাদেশে, গীত গায় পাকিস্তানের, অর্থাৎ ভাত খায় বাতারের গীত গায় নাঙ্গের, আমাদের জামালপুরের ভাষা এটা বলে। আমি চান্স হলে একটু জামালপুরকে তুলে ধরি, কারণ ভাই আমাদের জামালপুর একেবারে পিছিয়ে পড়া জায়গা, অন্তত নামটাকে তুলে ধরার চেষ্টা করি। তাই ভাই একটু মাইন্ড করবেন না কেউ আপনারা। আমরা চাই যে জামালপুর নামটা আমরা বেশি বেশি জানি। আমাদের তো কিছু নাই, আমাদের জুট মিল গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সার কারখানাটা বন্ধ হয়, আমাদের এখন কিছুই নাই, আমাদের নামটাকে একটু যাতে তুলে ধরতে পারি, সেই জন্য আর কি মাঝে মাঝে জামালপুর শব্দটা আনি। যাই হোক, জামালপুর আরেকটা কথা আছে যে 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 ভাত খায় ভাতারের গীত গায় নাঙ্গের। তো এরা এরা শুধু নাঙ্গের গীত গায় না, নাঙ্গের মায়ের ভাতারের গীত গায়। কিভাবে? এরা ফার্সি ভাষায় পাকিস্তানিদের জাতীয় সঙ্গীত সেটা বাংলাদেশে গায়। শুধু তাই না, তারা বাইতুল মুকাররমের সামনে ঈদের দিন পাকিস্তানের প্রতি এত পাকিস্তান প্রেম তাদের, এত ভালোবাসা পেয়ারে হইতেই পারে, কারণ ৭১ সালে তো শত না, হাজার। আজকে দেখলাম একজন চিঙ্কুমাম, সে আমার পছন্দের আরিফ রহমান, কিন্তু এখন সে সরাসরি আওয়ামী লীগের বিরোধিতা করে। সে একটা চার্ট দিয়েছে আজকে 18টা নাকি 19টা জেলার, দেখলাম যে হাজার হাজার মানুষকে ধর্ষণ করেছে। সম্ভবত ওই পাকিস্তানিরা যে ধর্ষণ করেছে সেগুলোর পয়দা এরা, তাই এরা পেয়ারা পাকিস্তানের গান শুনলে ভালো লাগে, পেয়ারা পাকিস্তানের পতাকা জড়ায় ধরতে ভালো লাগে। ভাগ্যিস এরা অরিজিনাল পাঞ্জাবি ভাষায় বলে না পাকিস্তান পায়েন্দাবাদ। আমি আগে জানতাম না পাকিস্তান পায়েন্দাবাদ আসলে এটা সত্য, এটা বলে পাকিস্তান পায়েন্দাবাদ বলে পাঞ্জাবিরা। পাকিস্তান পায়েন্দাবাদ মানে যা, পাকিস্তান জিন্দাবাদ, তাই একই অর্থ। আমি এটা প্রথমে ঠাট্টা মনে করতে বই আমি বলতাম, কিন্তু পরে একদিন আমাকে পাঞ্জাবি লোক বলছে পাকিস্তান পায়েন্দাবাদ, তুমি তো ঠাট্টা করে, এটা তো সত্যি বলেন কোথায়? পাকিস্তানের যারা পাঞ্জাবি, তারা পাঞ্জাবিতে পাকিস্তান পায়েন্দাবাদ পাঞ্জাবি ভাষায়। তো যাই হোক, এই পাকিস্তান পায়েন্দাবাদীরা যাদের মায়েদের ধর্ষণ করেছিল ৭১-এ, তারা এরকম পাকিস্তানের পতাকা গায়ে জড়াই ধরে বৈশা থাকে। এরা আর সহ্য করতে পারে নাই, পাকিস্তান দিবস ছিল কালকে, তাদের দেরি সহ্য হয় নাই, তারা ঈদের দিনই পাকিস্তানের পতাকা গলায় জড়িয়ে ধরে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়েছিল। কোন হিন্দু ব্যক্তি যদি ভারতের পতাকা কালী মন্দিরের সামনে, রমনা কালী মন্দিরের সামনে পতাকা নিয়ে দাঁড়াইতো, তাহলে তার কি পরিণতি হইতো? তার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হতো। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার আগেই যেটা ঘটতো, তার মব সন্ত্রাস করে তাকে মেরে ফেলতো। কিন্তু বাংলাদেশে ওই বাইতুল মুকাররমের সামনে যখন পাকিস্তানি পতাকা নিয়ে দাঁড়ায়, তার বিরুদ্ধে কেউ টু শব্দ, আপনি যেটা বলেছেন সেটা পাশাপাশি ছিল, তার আগে পিছিয়ে ধরে নেয়, পাশে ছিল। তারপরেও তারা ওইটা ছবি কাট করে বলছে যে ওই ইসকনের যে পতাকা সেটা নাকি আমাদের জাতীয় পতাকার উপরে ছিল। কিন্তু এখন যে পাকিস্তানের পতাকা গায়ে জড়ায় ধরে নিয়ে আছে, এটা নাকি হয়তো এই কারণে বলে না, কারণ হচ্ছে যে তারা তো পাকিস্তানের জন্ম, তারা তো পাকিস্তানের পতাকা নিয়েই থাকবে, এটা তো কিছু করার নাই, এই জন্য হয়তো তাদের কিছু বলে নাই। কিন্তু এটা যদি ভারত আমাদের মিত্র শক্তি, তাদের 19,000 সৈন্য আমাদের দেশে শাহাদত বরণ করেছে আমাদের মুক্তিযুদ্ধে, যেখানে আমাদের 30 লক্ষ মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, এবং অগণিত নারী ধর্ষিত হয়েছে। সেই ভারতের মিত্র শক্তির পতাকা নিয়ে যদি দাঁড়াইতাম, তাহলে কি বলতো? আরে মুসলমান দাঁড়ালেও তো তারা মেরে ফেলতো। আমি শেখ ফরিদ যদি দাঁড়াইতাম বাংলাদেশে ভারতের পতাকা নিয়ে, এই যে 26 তারিখ আসতেছে, ধরেন আমি ভারতের পতাকা নিয়ে দাঁড়ালাম যে মিত্র শক্তিদের সম্মানার্থে বাংলাদেশের পতাকার পাশাপাশি ভারতের পতাকা রাখবো, আমার তো মেরে ফেলতো, রাষ্ট্রদ্রোহ মামলা দিত। কিন্তু পেয়ারা পাকিস্তানের পতাকা নিয়ে মসজিদের সামনে দাঁড়াইছে, কারো কোনো মাথা ব্যথা নেই। কারণ কারণ আসলেই দিল মে পাকিস্তান। আজকে আমি 1 বছর, সরি 23 সালের একটা পোস্ট আমি রিপোর্ট করেছি আজকে, যে সেইখানে একজন বয়স্ক মানুষ, তার সাথে আমার প্রায় 1 ঘন্টার মতো কথা হয়েছে, সেখান থেকে কিছু শব্দ আমি দিয়ে সেই 23 সালে আমি এটা পোস্ট দিয়েছিলাম। সেখানে এক জায়গায় উনি বলেছিলেন 69 বাঙালিরা স্বাধীনতা চায় নাই, এমনকি কেউ কেউ 70ও চায় নাই। তো এই স্বাধীনতা না চাওয়া জাতিকে স্বাধীনতা দেওয়াটা আসলে বিপজ্জনক হয়ে দাঁড়াইছে, সেই জন্য আজকে এই দশা।
আজকে ভারতের নাম নিতে তাদের খুব কষ্ট হয়, কিন্তু পেয়ারা পাকিস্তান, তাদের মনে কত দুঃখ পাকিস্তান ভেঙে ফেলেছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে পেশাব করে 32 নম্বর 32 বার ভাঙে। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর সরকারকে উচ্ছেদ করা হয়েছে। কি কারণ? একটাই কারণ, সেটা হলো পাকিস্তান তার বাবা ভেঙেছিলেন, এটাই তাদের কষ্ট। তো এই পাকিস্তান ভাঙার বেদনায় তারাই চিৎকার চেঁচামেচি করবেই। আপনি যেটা বললেন, এরা এটা করবে, এটা এদের কাছে পাকিস্তান দিবসই আসল। এদের কাছে তো 16ই ডিসেম্বর কিছু না, 26শে মার্চ কিছু না, কারণ তখন তাদের বেদনা বুকের ভিতরে চিনচিন করে ব্যথা করে। 16ই ডিসেম্বর আসলে এদের বুকে ব্যথা করে, 26শে মার্চ আসলে চিনচিন করে বুকে ব্যথা করে। তাই সেই বেদনাকে নিরসন করার জন্য ওই যে গতকাল তারা ওই পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করছে। তবে এদের আমরা চিহ্নিত রাখলাম, আমাদের সময় একদিন আসবে, সেই দিন এদের জাহাজে ভরে পাকিস্তান পাঠাবো। বাংলাদেশে তাদের আমরা থাকতে দেব না, এটা নিশ্চিত থাকেন। ইউটিউব কি প্রতিষ্ঠিত গণমাধ্যমের চেয়েও অনেক বেশি শক্তিশালী? আমাদের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন আজকে একটি সংবাদ সম্মেলনে এই বিষয়টি স্বীকার করেছেন। আমরা এটি নিয়েই আজকে মূলত আলোচনা করব। পাশাপাশি আজ গণহত্যা দিবস, আজ ঐতিহাসিক 25শে মার্চ, এই বিষয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম এবং আদাব। আমি আবুল হাসনাত মিল্টন আপনাদের রূপান্তরের সত্যের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন এবং তথ্য বিষয়ক উপদেষ্টা, সচিব এবং প্রতিমন্ত্রী তারা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তথ্যমন্ত্রী স্বীকার করেছেন যে বর্তমানে প্রতিষ্ঠিত অনেক মিডিয়া হাউসের চাইতেও ইউটিউবারদের প্রভাব, প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি। কেন ইউটিউবাররা হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে গেলেন, এত প্রভাবশালী হয়ে গেলেন? কেন গণমাধ্যম পিছিয়ে গেছে বাংলাদেশ? এটার একটা প্রযুক্তিগত দিক হয়তো আপনি বলবেন যে এখন প্রযুক্তি অনেক ডেভেলপ করেছে, কমিউনিকেশন সায়েন্সের অনেক পরিবর্তন ঘটেছে এবং হাতে একটা মোবাইল থাকলেই আপনি মিডিয়া, ইউ ক্যান হ্যাভ ইউর ওন ইউটিউব চ্যানেল। কিন্তু বিষয়টা কি তাই? বাংলাদেশে কবে থেকে ইউটিউবাররা শক্তিশালী হলো? কেন শক্তিশালী হলো? কেন গণমাধ্যম তার ভূমিকা রাখতে পারছে না? এই আলোচনাগুলো হওয়া উচিত। সেখানে অনেক আলোচনা, অনেক বিষয় উঠে এসেছিল। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতনের বিষয়, যেগুলোকে মন্ত্রী বলেছেন যে এগুলো স্ট্র্যাটেজিক্যাল ডিসকাশন। এবং যেহেতু একটা মিডিয়া হাউস যখন প্রাইভেটলি ওনড হয় তখন সেখানে সরকার কতটা ইন্টারফেয়ার করতে পারে, এই আলোচনাগুলো হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মূল আলোচনাটাই সেখানে হয়নি। আমি নিজে মিডিয়ার মানুষ নই, একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এখন ইউটিউবার হয়ে গেছি। আপনাদের সামনে ইউটিউব অনেক কিছু কথা বলি। এই গত রবিবার আমার বাসায় বাংলাদেশ থেকে কয়েকজন অতিথি এসেছিলেন। তো তাদের একজন বললেন যে আমরা বাংলাদেশে থেকে আপনার ইউটিউবের এপিসোডের জন্য অপেক্ষা করি, কারণ আমরা মনে করি যে আপনার কাছে আমরা সঠিক তথ্য পাই। এখানে একটু নিজের ঢোলটা বাজাই। যদিও আমি মিডিয়ার লোক নই, কিন্তু আমি চেষ্টা করি যে তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেটি যেন অথেন্টিক হয়। আমি চেষ্টা করি আমার মতো করে এটা ভেরিফাই করতে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউব এগুলো কিন্তু আনএডিটেড মিডিয়া। তাহলে আনএডিটেড মিডিয়ার দিকে মানুষ কেন ঝুঁকে পড়ছে? যেখানে আমাদের প্রতিষ্ঠিত মিডিয়া হাউস, আমাদের প্রতিষ্ঠিত গণমাধ্যমের উপরে মানুষের আস্থা কমে যাচ্ছে। এটা বাংলাদেশের চিত্র, কিন্তু সারা পৃথিবীর চিত্র কি এই? হয়তো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এরকম হয়, কিন্তু এখনো দেখেন বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস বা আমাদের অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড বা এই ধরনের যে প্রভাবশালী মিডিয়া হাউসগুলো আছে, যারা বছরের পর বছর ধরে নিজেদের স্টাবলিশ করেছে, এখনো তারা কিন্তু পলিসি মেকিং এ ভূমিকা রাখে। এখনো মানুষ ইনফরমেশনের জন্য তাদের দ্বারস্থ হয়।
কিন্তু বাংলাদেশে গণমাধ্যম তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই কারণটা কিন্তু বিশ্লেষণ করতে হবে। আওয়ামী লীগ আমলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, সংবাদপত্র গণমাধ্যম চাপের মুখে ছিল, অনেক কথা আমরা শুনেছি। কিন্তু টেলিভিশনের টক শোতে সেখানে সরকারকে তুলোধনা করা হতো, সেখানে পত্রিকায় সরকারকে যে যার মতো করে সমালোচনা করতে পারতেন, বিশেষ করে কলামে। এই যে আসিফ নজরুলের মতো লোকরা অসংখ্য অসত্য তথ্য দিয়ে তারা সরকারের বিরুদ্ধে লিখেছেন, দিনের পর দিন লিখেছেন। তখন সরকার কিন্তু তাদের বাধা দেয়নি, সেগুলো পত্রিকায় ছাপা হয়েছে। কিন্তু ইউনূসের আমলে এসে আমরা দেখলাম যে টোটাল মিডিয়াটা চেঞ্জ হয়ে গেছে। গণমাধ্যমের একদম গলা টিপে ধরেছে, একদম মব সংস্কৃতি চালু করা হয়েছে। উপদেষ্টাকে প্রশ্ন করলে সাংবাদিক চাকরি হারিয়েছে। এজেন্সি থেকে, সরকার থেকে রেগুলার ডিকটেশন গেছে, তার বাইরে কোনো নিউজ ছাপা হইতো না। অর্থাৎ সত্য আমাদের বাংলাদেশের গণমাধ্যম থেকে নির্বাসনে গিয়েছিল, এবং সেই নির্বাসনে এখনো আছে। আমাদের আরেফিন স্যার ছিলেন, এই জার্নালিজমের প্রফেসর ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি ভিসিও ছিলেন, আমার বন্ধুর বোনের হাজবেন্ড। স্যার একটা কথা বলতেন যে যখনই গণমাধ্যম তার ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তখন মানুষ বিকল্প মিডিয়ার দিকে ঝুঁকে পড়ে। কারণ মানুষ কিন্তু তথ্য চায়, এটা তার একটা প্রবৃত্তি, মৌলিক প্রবৃত্তি। সে তথ্য চায়, সে জানতে চায় সেই তথ্যটা, যেটা তার মন মতো হয় বা পছন্দ হয়, বা সে মনে করে এটাই সত্য বা এটাই গ্রহণযোগ্য, সেই তথ্যটা যখন সে প্রধান গণমাধ্যমের কাছে না পায়, মিডিয়া হাউসের কাছে না পায়, তখন সে বিকল্প মিডিয়ার কাছে ঝুঁকে পড়ে। এবং বিশেষ করে গত 18 মাসে 19 মাসে ইউনূসের সময় ইউটিউবের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেড়েছে, বিকজ আমাদের মেইন স্ট্রিম মিডিয়া ফেইল করেছে। এবং আজকে যখন জহিরুদ্দিন স্বপন এই মিডিয়ার এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, ইউটিউবের শক্তির মত্তার কথা বলেন, তখন আমি জহিরুদ্দিন স্বপনের কাছে অনুরোধ করব যে আসলে মূল কারণটা ঘেঁটে দেখুন। এবং আপনি তথ্যমন্ত্রী, আপনার উপর দায়িত্ব যে বাংলাদেশের গণমাধ্যমগুলো, মিডিয়া হাউসগুলো যেন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। যদি বাংলাদেশের মেইন মিডিয়া তাদের দায়িত্ব পালন করতে পারে, তাহলে তারাও কিন্তু আগের মতোই তারাও প্রভাব, প্রতিপত্তি এবং পরিধি বিস্তার করতে পারবে। তো এই জায়গাটায় জহিরুদ্দিন স্বপনের সামনে চ্যালেঞ্জ। জহিরুদ্দিন স্বপনকে এই কথাগুলো বলি অনেকটা মানে ব্যক্তিগত জায়গা থেকেও আমি মনে করি আই হ্যাভ গট দ্যাট রাইটস। শুধুমাত্র আমি যে ইউটিউবিং করি তা নয়। তিনি বিপ্লবী ছাত্রমৈত্রীর এক সময়ের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি খুলনায় ছাত্র রাজনীতি করতেন, বিএল কলেজের ভিপি ছিলেন। আমি যখন ছুটিতে খুলনা যেতাম, আমার বন্ধু মিহির, লিখন, শাহিন এরা সব ছাত্র মৈত্রী করতো। তো এদের কারণে মৈত্রীর অনেকের সাথে আমার যোগাযোগ ছিল। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে থাকি, তখন সুলতান ভাই, আহমেদ হোসেন ভাই, ছাত্রলীগের সভাপতি, সাংগঠনিক সম্পাদক, এরা প্রায়ই মেডিকেলে আমার রুমে থাকতেন। এবং তাদের সাথে কেন্দ্রীয় অনেক ছাত্র নেতাই আসতেন, তারা থাকতেন। মাঝে মধ্যে জহিরুদ্দিন স্বপন ভাইও থাকতেন। এবং একদিন স্বপন ভাই আমার 327 নম্বর রুম থেকে গেলেন এবং আর ফিরলেন না। পরে শুনলাম যে স্বপন ভাই অ্যারেস্ট হয়েছে। প্রথমবারের মতো স্বপন ভাই ওভারই গ্রেপ্তার হলেন এবং প্রায় 9 মাস জেলে ছিলেন। তো ন্যাচারালি জহিরুদ্দিন স্বপনের কাছে আমাদের প্রত্যাশার একটা জায়গা থাকবে, এবং এই কারণগুলো উদ্ঘাটন করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই জহিরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রী হিসেবে আমি মনে করব তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন। কিন্তু সেটা তিনি করবেন কিনা, পারবেন কিনা, সেটা আগামীতে দেখতে হবে। শুরুতে যেটা বলছিলাম যে আজকে গণহত্যা দিবস, এই 25শে মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী, সেনাবাহিনী এবং তাদের এদেশীয় যারা দালাল ছিল, সহযোগী ছিল, তারা এই অপারেশন সার্চ লাইট শুরু করে। এবং এই দিন সারা বাংলাদেশে হাজার হাজার মানুষকে, নিরস্ত্র নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা হয়। এবং সেই 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছিল। এবং
এটি ছিল সমসাময়িক ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম গণহত্যা। আজকের এই দিনে এবারের গণহত্যা কিন্তু অনেকদিন ধরেই দাবি করা হচ্ছে যে এই গণহত্যার একটা আন্তর্জাতিক স্বীকৃতি চাই, এবং আপনারা জানেন যে কদিন আগে একজন মার্কিন কংগ্রেসম্যান মার্কিন কংগ্রেসেও বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চেয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছে। এবং এই দিন রাত 1:30টার সময় বঙ্গবন্ধুকে ধানমন্ডি 32 নম্বর থেকে পাকিস্তানি কমান্ডো ফোর্স এসে গ্রেপ্তার করে। তারপর দেখি ফেসবুক ইউনিভার্সিটি ভার্সিটিতে আর কি আছে। ফেসবুক ভার্সিটির আরেকটা আছে যে মুফতি আমির হামজা বলেছে, মুফতি আমির হারামজাদা আছে না জামাতে, সে কিন্তু বলেছে যে আমরা কিন্তু ইন্টার পাস না, আমরা কিন্তু অনার্স মাস্টার্স করেছি। আচ্ছা, এটা কার উদ্দেশ্যে বলেছে? নিশ্চয়ই আমার উদ্দেশ্যে না, আপনার উদ্দেশ্যে না। তাই মুফতি আমির হারামজাদা এ জামাতি মাল, এ জামাতি পোস্টার বয়, যার বাপ দাদা 14 গোষ্ঠী মানে দাদার গোষ্ঠী এবং নানার গোষ্ঠী সবাই নাকি আওয়ামী লীগ ছিল, সিনা ফারকে বলতো। এখন সে আওয়ামী লীগের কি জামাতের এমপি, জামাতি এমপি। সে কি বলেছে যে সে নাকি ইন্টার পাস না, ভার্সিটির মাল। আচ্ছা, এটা কারে বললো? কে ভাবির বলারা? মুফতি আমির হামজার না? খুব তোমরা ভক্ত, তোমার নেতারে কিভাবে বাস দিল বুঝতে পারছো তো? মানে তারেক রহমানের বাস দিয়েছে। এই যে এটা কারে বলছে? তারেক রহমানকে বলেছে, দেশের প্রধানমন্ত্রীকে। ওইখানে গিয়ে দেখবেন কেউ কোনো মন্তব্য করবে না এরকম ভাবে। কিন্তু এটা যদি আওয়ামী লীগের লোক বলতো বা আমি বলতাম, আমার এতক্ষণ ছাই দিয়ে ধরতো, আমার পরিচিত লোকেরা আমার ছাই দিয়ে ধরতো। কিন্তু এই যে তারেক রহমানকে যে টিজ করলো যে আমি কিন্তু ভার্সিটির মাল, অনার্স মাস্টার্স করে আসছি, মনে হয় যে ও একলাই অনার্স মাস্টার করছে। লিল্লা কে কে জামাতি জাকাতি টাকা খায় পড়ালেখা করছে, আবার বড় বড় সাফা, মনে হয় যে ও ছাড়া কেউ এই দেশে পড়ালেখা করেনি। তারেক রহমানকে টিজ করেছে কে? বিএনপির বাতি যারা ভাইরা, বড় ভাইরা, ছোট ভাইরা। জান আমির হামজারে বলে, আমি হারামজাদার কিছু বললে আসেন, জানি বলতে পারবেন না, তারে টুপি আছে যে, কারণ ডর আছে আবার যে যদি বেহেশত থেকে নাম কেটে দেয়। তাই হোক, তারপরে এই যে বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছা, এটা দিয়ে শেষ করতেছি। বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছা সেবক লীগ নেতার বাড়িতে আগুন, মানে আওয়ামী লীগের, বুঝতে পারছেন তো? বগুড়া আত্মগোপনে থাকা স্বেচ্ছা সেবক লীগ নেতার বাড়িতে আগুন, আজকের পত্রিকায় এসেছে। এটা আব্দুর রাজ্জাক, তিনি এটা পোস্ট দিয়েছেন আজকের পত্রিকার ফটোকার্ড দিয়ে। কি বুঝলেন? এই যে যেগুলো করতেছেন, এই যে কার্ড যে খাইতেছেন, আংরা হাঁকতে হাঁকতে তো জীবন চলে যাবে। তারপর দেখি সবচেয়ে মজার বিষয় যে বলতে চাইছিলাম না, তবুও বলতে হচ্ছে আর 1 মিনিট। শহীদ ও আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা নির্দেশ শিক্ষামন্ত্রী, এই যে মুসলেকা সরকারের মুসলেকা শিক্ষামন্ত্রী মিলন সাহেব ঘোষণা করেছে, ও মন্ত্রী সাহেব এটা কোন কোটা? মানে শেখ হাসিনা বলছিল মুক্তিযোদ্ধাদের পোলাপান নাতিরা কোটা নিবে, তা অল্প, তাতে আপনাদের গায়ে আগুন লাগছিল। তো এখন এই যে এটা কোন কোটা? কোটা না হেডা, কোটা না হেডা, এটা কি হেডা না কোটা? আমি তো, অনেকেই বলবেন পরীক্ষা মুখ খারাপ করেন না, বাইক মাঝে মাঝে করতে হয়, কিছু করেন না। অনেকে আমাকে অ্যাডভাইস দিয়েছেন এই সমস্ত শব্দ যেন উচ্চারণ না করি, কিছু করার নাই। হায়নার সাথে আপনার কুতকুত খেললে চলবে না, হায়নার সামনে ভেবে বলতে হবে। তো এখন এই যে কেসকিপ বান্দির পোলা, এই যে এখন যে তোমরা জুলাই সন্ত্রাসীদের শহীদ এবং আহতদের স্বজনদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ দিল, এই যে সবচেয়ে ভালো মন্ত্রী শিক্ষামন্ত্রী আসলাম মিলন, এটা কোন কোটা? এটা কি হেডার কোটা? মুক্তিযোদ্ধার কথা নাম শুনলে তোমাদের শুনলে চুলকানি হয়, পাশার মধ্যে ঘুরা কিরমি কিলিবিলি করে। এখন কিলবিল করে না, এখন মিছিল করো কোটা না হেডা, হেডা না কোটা। কে বাবির বলারা বড় বড় না লেকচার দিছ যে বাংলাদেশ আওয়ামী লীগ কোটা দিয়ে সব নিয়ে চলে গেছে, এর আগে 63% কোটা নিয়েছে, আমরা কিন্তু জানি এই যে ইউনুসি আমলে। তো এখন মিলন সাজে যে কোটা তোমাদের, এটা কোন কোটা? এটা কোন হেডার কোটা? এখন তোমাদের মুখে এটা জায়েজ না? মুক্তিযোদ্ধাদের জন্য কোটা, সন্তানের কোটা থাকবে না হারাম, আর জুলাই সন্ত্রাসীদের কোটা থাকবে না হারাম। এক যাত্রায় 2 ফল হয়। এগুলো ভণ্ডামি মানুষ কিন্তু বুঝতে পারে। তার মানে ওই কোটা মোটা আন্দোলন কিছুই ছিল না, সরকার পতনের আন্দোলন, সেটা বললেই তো হয়। ওকে, যাচ্ছে আমজনতায় লাইভে যাচ্ছি, ভালো থাকবেন সবাই। অনেকেই কমেন্টস করেছেন। আচ্ছা, কেমন আছেন পরীক্ষা? ধন্যবাদ আপনাকে, ভালো আছি। ফরিদ ভাই আপনার মোবাইল নাম্বার দেন। আচ্ছা, এখানে আমি লিঙ্কে দিয়ে দিব, এখন সময় নেই, পরে দিয়ে দিব। আমার ইউটিউবের চ্যানেলে আমার নম্বর পাবেন, ওইখানে আছে আমার নম্বর। ফরিদ ভাই বিএনপির মন্ত্রী না, না যাই করু, যাই ভাই তারুণ
দিয়েছেন ফেসবুক ভার্সিটি, জি ফেসবুক এখন থেকে নিয়মিত এটা আজকে দিয়েছি ফেসবুক ভার্সিটি 1 এভাবে পর্ব চলবে যতদিন চালানো যায় আর কি। মুসলেখা সরকার বছর টিকবে পরে 3 বছর টিকতে পারে সর্বোচ্চ। আপনি ধুরন্ধর মুভি দেখেছেন? হ্যাঁ দেখেছি। ধুরন্ধর মুভি দেখতে হবে না, ওগুলো আমরা আগেই জানি ভাই। ছবি দেখে জানতে হবে না, আমরা ওগুলো পড়ি বুঝি। আমরা ওগুলো আগে ধুরন্ধর ছবিতে যা বলে ওটা কোনো না কোনো ভাবে মেসেজ দিয়েছে, ওটা আমরা কোনো না কোনো ভাবে আগেও বলেছি।